আমার স্বামী বিয়ের ৩ মাস পর আমাকে রেখে ইতালি চলে যায়। দীর্ঘ ৮ মাস পর সে আবার দেশে ফিরে। সে বছরের পর বছর দেশে আসে, ওর কাছে খুবই এটা স্বাভাবিক। এবার সবকিছু গুছিয়ে নিয়েছি। আমি আর আমার অনাগত সন্তান একসাথে পাড়ি দেব ইতালি। আমি ৮ মাসে প্রেগনেন্ট। সামনের মাসে আমার ডেলিভারি। ডাক্তার আমাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন। এখন বাবার বাড়িতেই আছি। তাছাড়া নতুন সংসার, স্বামী বিদেশ, তাকে ছাড়া শ্বশুরবাড়িতে কেমন খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকা স্বস্তির মনে হয়। তার আসার খবর শুনে গতকালকে শ্বশুরবাড়িতে যেতে চেয়েছিলাম, সে বাধা দিয়েছে। বলল, রিস্ক নেওয়ার কি দরকার, শুধু বাড়িতে এসে রেস্ট নিব, তারপর তোমাকে দেখতে চলে আসব। ও যতই বলুক, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। এক রাতও আমার কাছে অনেক সময় মনে হচ্ছে। সে আমার শহরে আছে অথচ আমার পাশে নেই। এই চিন্তায় আরো দুঃখ হতে লাগলো। মনে পড়ে যায় তার সাথে কাটানো মুহূর্তগুলো। না, আর থাকা যাচ্ছে না। কল করলাম, তাকে বললাম একই শহরে, তাও আবার তোমাকে দেখতে পারছি না। সে হেসেই বলল, পাগলি, আর একটু অপেক্ষা করো, সকাল হলেই চলে আসবে। আর আমি এখন খুব টায়ার্ড, একটু ঘুমিয়ে নিই। তখনও আমার ফোন কাটতে ইচ্ছে হলো না। ভাবলাম বেচারা একটু ঘুমিয়ে নিক। তখন পেটের মধ্যে পুচকুটা একটা লাথি মেরে উঠলো। তখন পেটের ভিতর হাত দিয়ে বললাম, জানো শোনা, তোমার আব্বু আসছে, প্রথমবার তোমাকে ছুবে, তুমি টের পাবে তো? বাবার স্পর্শ তুমি বুঝতে পারবো তো? জানো শোনা, তোমার আগমনে খবর শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল তোমার বাবা। রাজপুত্রর সাথে কখন যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম, টেরই পেলাম না। সকালবেলা বড় ভাবি ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় দেখি 7টা বাজলো। ভাবি বলল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আর হ্যাঁ, আজকে কিন্তু পরিপাটি হয়ে থাকবে, কতদিন পর দুজনের দেখা হবে। ভাবির কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। ফ্রেশ হয়ে রুমে চেয়ারে এসে বসলাম। ভারী হয়ে গেছে শরীর, হাঁটা চলা অনেক কষ্টের। মা বিভিন্ন রকমের ফল নিয়ে আমার পাশেই বসলেন। ঘরে সব সুস্বাদু রান্না চলছে, গ্রানে পুরো বাড়ি ভরে গেল। বড় ভাই অনেক বাজার করেছে, রুই মাছ, গলদা চিংড়ি, মাংস, আরও অনেক কিছু করেছে। জামাই আসবে বলে কথা, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখলে চলবে না। সকাল থেকে বহুবার ফোন চেক করলাম, অথচ তার কোনো ফোনই পেলাম না। মন খারাপ করিনি, হয়তো অনেকদিন পর বাড়িতে আসছে, তাই অনেক মানুষ দেখতে আসছে, আলাপে ব্যস্ত, এই ভেবে আমি কল করিনি। ভাবি হালকা গরম পানি দিয়ে গেলেন, গোসল করে আসলাম। একটা ফ্রক পরেছি, মুখে একটু পাউডার দিয়েছি, আর একটা কাজল দিলাম চোখে, লিপস্টিকও দিয়েছি। নিজেকে দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। দুপুর 12টা বাজে, আমার স্বামী এখনো আসে না। লাঞ্চ করার কথা ছিল আমাদের বাড়িতে। তার বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 3 ঘন্টা। নিশ্চয়ই এই মুহূর্তে গাড়িতে আছে, তাই কল রিং হওয়ার পরে সে রিসিভ করলো না। শাশুড়ির মায়ের কাছে কল করে জানতে পারলাম সে 11টায় রওনা দিয়েছে আমাদের বাড়িতে আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে দুপুর 2টা পার হয়ে গেল, এখনো আসেনি। কল করছি, সেও রিসিভ করে না। আমার মুখ শুকিয়ে গেল। দুনিয়ার যত রকমের বিপদ আপদ আছে সব মনে পড়ে গেল। আর আমার বেহাল দশা দেখে আমার মা আমাকে চেয়ারে বসালেন, বোঝাতে লাগলেন রাস্তাঘাটে কত ঝামেলা, জ্যাম, এসব নিয়ে টেনশন করার কিছুই নেই। তোর শাশুড়ি তো বলছে ও চলে আসবে। সন্ধ্যা পেরিয়ে এসার সময় হতে লাগলো, তার কোনো খোঁজ খবর নাই। এখন শ্বশুরবাড়িতে আর আমার বাড়িতে সবাই যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ পাচ্ছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেলেন। আমার দেবর সহ শ্বশুর সহ সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পদে আছেন, তিনি তার পরিচিত পুলিশ দিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসালেন। আমি নামাজ পড়তে বসেছিলাম, যায় নামাজে বিছিয়ে কাঁদতে আছি আর বলতেছি, আল্লাহ তুমি আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো। সে যেখানে থাকুক সুস্থভাবে আমার কাছে ফিরে আসুক। সবাই ঘিরে বসে আমাকে বুঝাচ্ছিল, টেনশন করো না, বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে। আমিও চাইতেছি যেন আমার কান্না থেমে যায়, তবুও চোখের পানি যে অনবরত পড়তেই ছিল। প্রেশারও হাই হয়ে গেল। ডাক্তারকে কল দিয়ে এনেছিল ভাবি। ডাক্তার এসে আমাকে ঘুমাতে বলেছে, কিন্তু ঘুম তো আসে না। আমার স্বামী হুট করে উধাও, এত কিছুর মাঝে ঘুম কিভাবে আসবে? তার অপেক্ষা করতে করতে সময়ও যেতে থাকে। এদিকে ভোর 4টা বাজে। মা সজাগ ছিলেন এতক্ষণ, কিন্তু একটু আগে ওনারও চোখ লেগে যায়। ছোট বোন পাশেই বসা ছিল, সেও ঘুমিয়ে পড়েছে। পাশে ভাবি বসা ছিল, সে সজাগ ছিল। ভাবিকে বললাম, ভাবি ভাইয়ার কাছে একটু কল দাও, ভাইয়াকে জিজ্ঞেস করো কি অবস্থা। ভাবি ফোন হাতে নিয়ে ভাইয়াকে ফোন দিলেন। ভাইয়া কি বললো জানি না, ভাবিও উঠে বাইরে চলে গেলেন।